একজোড়া আগুন পাখি। তুষকন্যা। পর্ব 24। আনা দরজা খুলতেই দেখে কেনিথ দাঁড়িয়ে রয়েছে। চোখে মুখে চিন্তার ছাপ। আনায়াকে দেখামাত্রই সে নিজেও খানিকটা কপাল কুঁচকে ফেলল। আনায়ার উদ্দেশ্যে কিছু বলতে নিবে তার পূর্বেই আনা দরজা থেকে সরে আসে। ওদিক থেকে লুসিয়া খানিকটা মুচকি হেসে বলল, ভেতরে এসো, বাহিরে দাঁড়িয়ে আছো কেন? কেনিথ আনায়াকে আর কিছু না বলে রুমের ভেতরে প্রবেশ করে। অন্যদিকে আনা কি যেন ভেবে আকস্মিক রুমের দরজা লাগিয়ে দেয়। যা দেখামাত্রই কেনিথ এবং লুসিয়া সেদিকেই নজর ফিরিয়ে তাকায়। আনায়ার ভাবগতিক তার কাছে স্পষ্ট নয়। কেনিথ লুসিয়ার উদ্দেশ্যে জিজ্ঞেস করে, তোমরা কি কোনো প্রয়োজনীয় বিষয়ে কথা বলছিলে? না, তেমন কিছুই। জি, একটু বেশিই গুরুত্বপূর্ণ বিষয়ে। দুজনে একসাথে বলে ওঠায় দুজনেই পরবর্তীতে থেমে যায়। এদিকে দুজনের কাজকর্মে খানিকটা কপাল কুঁচকে বলল, কোনো সমস্যা? এবার লুসিয়া কিছুই বলল না। তাই আনা বলতে লাগল, সমস্যা নয়, তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলছিলাম আমরা। ও আচ্ছা, তবে আমি না হয় এসেছেন যখন তবে থাকুন, একসাথে আলোচনায় বসা যাবে। কিসের আলোচনা? কেনিথ অনেকটা কপাল কুঁচকে কথাটা বলতেই আবার নির্লিপ্ততা স্বরে বলে উঠল, বাবুস্কার গেইম প্ল্যান। জার্মানির বার্লিন থেকে প্রায় 43 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ব্র্যান্ডেনবুর্গে অবস্থিত পরিত্যক্ত একটি স্যানাটোরিয়াম, বেলিটস হেইলস্ট্যাটেন। 1930-এর দশকে যেখানে যক্ষ্মা রোগীদের চিকিৎসা হতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধে তার রূপ নেয় নাৎসি মেডিকেল এক্সপেরিমেন্টের আতুরঘরে। আর যুদ্ধের পর সোভিয়েত বাহিনী এটিকে সামরিক হাসপাতাল হিসেবে ব্যবহার করে। আর এখন তা সরকারি রেকর্ডে ডিকমিশন, কার্যত পরিত্যক্ত। কিন্তু সত্যিটা আরও গা ছমছমে। এই ভগ্নপ্রায় ভবনের নিচেই গড়ে উঠেছে একটি গোপন গবেষণাগার। নাম এসপি, হ্যান্স বায়োটেক এবং এস্থেটিক্স। বহির্বিশ্বে এটি $1 বিলিয়ন স্কিন কেয়ার ও অ্যান্টি এজিং প্রোডাক্ট তৈরির প্রতিষ্ঠান। সেলিব্রিটিরা ব্যবহার করে যেসব ক্রিম বা ইনজেকশন, তার গোপন উপাদানই হল নিউরোডাম এক্স, এক ধরনের নিউরোট্রফিন সমৃদ্ধ সিরাম। নিউরোডাম এক্স এমন একটি উপাদান যা কোষের বার্ধক্য থামিয়ে দেয়, চোখের নিচের কালি গায়েব করে, ত্বক করে শিশুর মতো কোমল। কিন্তু এর প্রধান উপাদান আসে মানব ভ্রূণের নিউরাল টিস্যু থেকে, বিশেষত সেই সব অংশ যেখানে আবেগ, অনুভূতি এবং মানসিক প্রতিক্রিয়া গঠিত হয়। আর এসব সংগ্রহ করা হয় লুকিয়ে থাকা ক্লিনিক থেকে। সবচেয়ে বেশি টার্গেট হয় সোমালিয়া, ইউক্রেন, সিরিয়া, বাংলাদেশ, ইয়েমেন সহ আর বিভিন্ন দেশ। যেখানে তাদের কাজ করা ব্রাঞ্চগুলোর রয়েছে, তারাই মূলত এই বাচ্চা সংগ্রহের কাজ করে থাকে। আশেপাশের এলাকা বা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসব শিশুর স্নায়বিক তরল সংগ্রহ করে সিরাম প্রস্তুত করে এসপি, হ্যান্স। আন্তর্জাতিকভাবে এটা সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু ইউরোপের উচ্চবিত্ত সমাজের গোপন রুটে এটি পৌঁছায় হাই ফ্যাশন জগতের সেলিব্রিটিদের হাতে। কালো পাথরে মোড়া রাস্তা, ভাঙাচোরা দালান চারপাশে ছড়িয়ে আছে এই শহরে, যার শীতল বাতাস যেন শতাব্দীর পুরনো কোনো কবরস্থানের। ধীরে ধীরে শহরের গায়ে মিশে গিয়েছে। এই শহর সাধারণ পর্যটকদের চোখে নিস্তেজ, অথচ নিভৃতে এখানে গড়ে উঠেছে এস পি হান্স নামের একটি কসমেটিক ও বায়োটেকনোলজি কোম্পানি, যার নাম শুনলেই বিশ্বজুড়ে হাই ফ্যাশন আর স্কিন কেয়ারের ভ্রান্ত ছবি চোখে ভাসে। শহরের চূড়ায় ঝুঁকে থাকা গির্জার চূড়াও যেন ঈশ্বরকে অনুনয় জানায়, এই শহরের পাপ যেন মাফ না হয়। এ শহর শিশুদের বাঁচার অধিকার দেয় না, কেননা তারা উৎপাদিত হয় গবেষণার জন্য, পরীক্ষার জন্য, প্রসাধনীর জন্য। একসময় যেখানে যুদ্ধবিধ্বস্ত মানুষের চিকিৎসা হতো, আজ সেখানে চিকিৎসা হয় নিষ্ঠুরতার। সরকারি নথিতে এলাকাটি ডিকমিশন, অথচ মাঝরাত পেরোলেই ঘুমন্ত শহরের নিচে সক্রিয় হয় নানান যন্ত্র। জ্বলে ওঠে নীল আলো, বায়োমেট্রিক স্ক্যানিংয়ের অদ্ভুত সব আওয়াজ। কেউ জানে না ঠিক কোথা থেকে শুরু হয় এই নরক সাম্রাজ্যের চক্র, আবার কোথায় গিয়ে শেষ হয় মানব মস্তিষ্ক থেকে নিষ্কাশিত নিউরোসেরুম নামের সেই রহস্যময় তরল, যা এখন ইউরোপের $1 বিলিয়ন বিউটি ইন্ডাস্ট্রির শ্রেষ্ঠতম গোপন উপাদান। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে ঠিক ভোর 4:27 আকাশে উঠে আসে এক বিশেষ ম্যাট ব্ল্যাক কালারে হেলিকপ্টার, যা দূরের অন্ধকার আকাশে যেন ছায়া হয়ে মিশে গিয়েছে। আনায়ারা খুব বেশি একটা সময় নেয়নি। রাশিয়াতে ভোর হবার পূর্বেই তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। যেহেতু রাশিয়ার চেয়ে সময়ের গতিতে জার্মানি পিছিয়ে, তাই তারা পৌঁছাতে পৌঁছাতে এখানেও এখনও ভোর হয়ে ওঠেনি। হেলিকপ্টারে পাইলট ব্যতীত আরও 3 জন ব্যক্তি প্রচণ্ড সিরিয়াস ভঙ্গিতে বসে রয়েছে। কেনিথের ডান হাতে গাঁথা রয়েছে বিশেষ ধরনের একটি ইলেকট্রনিক ব্লেড, যা পেশির চাপে বেরিয়ে আসে শব্দহীনভাবে। আর কোমরের পিছনে রয়েছে এক বিশেষ ধরনের কম্প্রেসর সাইলেন্ট গান, যার শব্দ না থাকলেও ব্যক্তির মৃত্যু চিৎকার নিশ্চিত করে তোলার ক্ষমতা যথেষ্ট। অন্যদিকে আনা আর পাভেলো নিজেদের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে তৈরি বিশালাকা সিলিকন প্যাডে হ্যাকিংয়ের সফটওয়্যার নিয়ে সকল সিকিউরিটি ট্র্যাকিং নিয়ে আগাম প্রস্তুতি চলছে তাদের।
যেন সেখানে পৌঁছেই গোপনে ইউনিভার্সাল কোডগুলো সহজেই এক্সট্রাক্ট করতে পারে। আনা যে একসাথে এত কিছু প্ল্যান আর ব্যবস্থা করে রেখেছে তা কেনিথ বা পাভেল কেউই টের পায়নি। শেষ মুহূর্তে আনা যখন দুজনকে ডেকে তার পরিকল্পনা জানায় তখন দুজনেই খানিকটা বিস্মিত হয়। বিশেষ করে পি হান্স কোম্পানি সম্পর্কে আনায়ার পাওয়া বিস্তারিত তথ্য জানার পর। ভোর হতে না হতেই নিজেদের প্রাইভেট হেলিকপ্টারে করে রাতের গভীর অন্ধকারে পৌঁছায় তারা। শহরের আকাশ থেকে নিচে তাকালে বোঝাই যায় এখানে কিছু একটা অস্বাভাবিক। খালি রাস্তা, অদ্ভুত সব ধূসর আলো, রাস্তায় থাকা বৈদ্যুতিক খুঁটির নিচে কেবল একটা একটা করে ঝুলে থাকা সিসিটিভি ক্যামেরা, আর ছাদে দাঁড়িয়ে থাকা মুখোশধারী সব নির্লিপ্ততা মানুষজন। হেলিকপ্টার নামে শহর থেকে কিছুটা দূরে এক পরিত্যক্ত রেল টানেলের ধারে, যা এখন ল্যান্ডমাইন দিয়ে ঘেরা এবং সরকারি নথিতে নিষিদ্ধ অঞ্চল। চারপাশে জমে থাকা শৈত্য আর কুয়াশা যেন গিলে খাচ্ছে আবহকে। তারা তিনজন নেমে পড়ে, কাঁধে কালো রাঙা ব্যাগ, তার ভেতরে মডিফাইড ড্রোন, ইলেকট্রনিক হ্যাকিং ট্যাব সহ আইডেন্টিটি স্কিন গ্লাভস, যা তাদের আঙুলের ছাপ বদলে দেওয়ার কাজে লাগবে। তাদের গন্তব্য এসপি হ্যান্সের আন্ডারগ্রাউন্ড ল্যাব, যা একটি বায়োমেট্রিক সিকিউর ট্রান্সপোর্ট টানেল দিয়ে সংযুক্ত। কেনিথ হালকা শীতল কণ্ঠে বলল, এটাই সেই রাস্তা। এখান দিয়ে ভ্যানগুলো আসে বাচ্চা আর রসদ আনতে। এবার না হয় আমরা ওদের রসদ হব। তারা তিনজন মাটির নিচের সিক্রেট গেট খুলে ঢুকে পড়ে। এসবের খোঁজ তাদের লোক লাগিয়ে পূর্বেই জেনে রেখেছে। সবাই এদিক ওদিক নজর ঘুরিয়ে দেখে। চারপাশে সাইলেন্ট অ্যালার্ম আর ইনফ্রারেড সেন্সর। আনা তার ট্যাব খুলে 1 মিনিটের জন্য সিস্টেম বা ইনফ্রারেড ভিশনকে জ্যাম করে ফেলে। এসব কাজ মোটামুটি আয়ত্ত করা হয়েছে তার। বাকিটা পাভেল সামলে নেয়, কারণ পাভেল আগে থেকেই এসবে এক্সপার্ট। তারা খুবই বেশি একটা সময় নেয় না। এই সময়ের মাঝেই তারা দ্রুত নেমে পড়ল ভূগর্ভস্থ ঢালু করিডোরে, যা এক সময় ট্রেন যাতায়াতের পথ ছিল। এখন সেখানে গড়ানো হয়েছি সুদের মাংসপিন ফেলার আস্তানা হিসেবে। যেসব শিশু সময়ের অন্ধকারে মায়ের স্নেহের আদলে না থেকে হারিয়ে গিয়েছিল, আজ তারাই হয়েছে উৎপাদন পণ্য। এরপর সেই অন্ধকার পথ ধরে সামনে এগিয়ে যায় তারা। আলোর জন্য হাতে থাকা সামান্য টর্চ লাইট ব্যতীত আর কিছুই নেই। আর খুব তাড়াতাড়ি তিনজনে নিঃশব্দে চলে যায় ল্যাব সার্ভিস এলিভেটরের দিকে। কিন্তু পি হান্সের এই শহরে অবস্থিত শাখাটি যেন এক অন্ধকার নরক। এখানে নবজাতক শিশুদের নিয়ে দিনের পর দিন চলেছে অঙ্কর সব গবেষণা। নতুন ওষুধ ও সৌন্দর্য পণ্য তৈরির নাম করতে তাদের দেহকে পরিণত করা হয়েছে জৈব প্রযুক্তির পুতুলে। চামড়া প্রতিস্থাপন, ত্বক সংরক্ষণ, চোখের কর্নিয়ায় রাসায়নিক পরীক্ষার পর চোখ অন্ধ হয়ে যাওয়া, মস্তিষ্কে ইলেকট্রোড প্রবেশ করিয়ে মানসিক সারা বিশ্লেষণ, হাড় গলিয়ে তৈরি হওয়া স্নেহমিশ্রণ। এসব কিছুই হচ্ছে ল্যাবরেটরির নিচের গোপন ফ্লোরে। এর গন্ধ, শব্দ কিংবা কর্কশ কান্না সাধারণ কারো কানে পৌঁছায় না, কারণ শহরের আশেপাশের আবাসিক ভবনগুলোতে বসবাস করে শুধুই নিঃশব্দতা। আর আনায়ারা ভেতরে প্রবেশ করে স্পাই হিসেবে। সে নিজের ছদ্মপরিচয় ঠিক করে, একজন বায়োকেমিস্ট, যার কাজ হবে কোম্পানির নতুন প্রকল্পে কাজ করা। কেনিথ হয় লজিস্টিক হেড, যে কিনা আগের নিরাপত্তা ইনচার্জের জায়গায় এসেছে। আর পাভেল রয়ে গেল বাহিরে। তার কাজ দূর থেকে বাকি সব কন্ট্রোল করা। আনায়ার প্রস্তুতি মূলত এখানে সবচেয়ে বেশি আর গোছানো ছিল। তারা মেইন স্পোর্টে যাবার পূর্বেই নিজেদের জন্য গুছিয়ে আনা কাপড় আর প্রয়োজনীয় জিনিসগুলো পরে নেয়। অতিরঞ্জিত কিছু নয়, যতটুকু ছদ্মবেশ ধারণের জন্য না হলেই নয়, ঠিক ততটুকুই। সাদা এপ্রন, চোখে গগলস, মুখে মাস্ক। এছাড়া প্রয়োজনীয় কাগজপত্র, ভুয়া বায়োডাটা, জার্মান ভাষায় মডিফাইড অ্যাকসেন্ট। সব সাজিয়ে সোজা দুজন চলে যায় ভবনের ভেতরে, নিজেদের পরবর্তী কার্যক্রম শুরু করতে। এছাড়া তাদের আইডেন্টিটি স্কিন গ্লাভসে ছিল 2 মৃত টেকনিশিয়ানের আঙুলের ছাপ ও পেশি তাপ, যার ফলে তাদের ভেতরে যেতে আর কোনো অসুবিধা রইল না। তারা দুজন শুরুতে পৌঁছায় লিফট শ্যাফটের সামনে, যা উপরে ওঠে না বরং নিচে নামবে। প্রতিটি লেভেলে আলাদা প্রহরা, আলাদা সাউন্ড সেন্সর। লেভেল 3, প্রজেক্ট রেড ফায়ার, শিশু ক্লোনদের নিউরাল রেজিস্ট্রিতে রাগের জিন কৃত্রিমভাবে সক্রিয় করা হয়। লেভেল 5 ইমোশন কাটসেল, যেখানে শিশুর মুখে বিশেষ ন্যানোসা জারি করে ইমোশন গ্ল্যান্ড বাদ দেওয়া হয়। লেভেল 9 হল স্কিন ফ্লেম ট্রায়াল, যেখানে একটা শিশুকে 25 রকম কেমিক্যাল দিয়ে বানান পরীক্ষা করা হয়। আর লেভেল 14 হল চূড়ান্ত আর্কাইভ ও লাইভ ট্রায়াল সেন্টার, যেখানে সফল ও ব্যর্থ ক্লোনদের পরিণতি দেওয়া হয়, যা বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে থাকে মৃতত্ব, নয়তো জ্যান্ত কিংবা মৃত ক্লোন কাচের কন্টেইনারে সংরক্ষণ করা হয় মিউজিয়ামে মতো। এভাবে সব মিলিয়ে প্রতিটা সেক্টরে নানান কার্যক্রম হয়ে থাকে। সেই সাথে এটাও বোঝা যায় যে পি হান্স কোম্পানি শুধু কসমেটিক আর মেডিসিনের উপরই কাজ করে না, বরং এরা বাচ্চাদের উপর বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টও চালিয়ে থাকে, বিশ্ববিখ্যাত সকল কৃত মস্তিষ্কের সায়েন্টিস্টদের দিয়ে।
কেনিথ আনা ভিতরে ঢুকতেই তাদের চোখ আটকে যায় কাচের ল্যাবে। একটি নবজাতক শিশু চোখ দুটি ফাঁকা, মুখ হা করে তাকিয়ে আছে। মুখে সিরাম লাগানো হয়েছে, আর তার স্নায়ু ধীরে ধীরে বেরিয়ে আসছে গলার কাছ থেকে। আশেপাশে সাদা অ্যাপ্রনে থাকা গবেষকেরা হাসছে, কেউ কেউ চিপস খাচ্ছে। অন্যদিকে একটা বাচ্চাকে রাখা হয়েছে টেবিলের মাঝ বরাবর। বাচ্চার দেহের মাঝে অদ্ভুত সব ইলেকট্রোড লাগিয়ে কয়েকজন সায়েন্টিস্ট একসাথে গোল হয়ে কিসব যেন খাতায় নোট করে ব্যস্ত। এসব দেখে আনায়ার হুঁশ উড়ে গেল। কাপা গলায় ফিসফিস করে বলে উঠল, এগুলো মানুষ না জানো আর এস পি। হান্স ভবনের ভিতরটা আধুনিক অথচ শীতল। খুব বেশি আলো নেই, যা আছে তা নীলাভ, যেন সব কিছুতেই এক রোবোটিক শ্বাস প্রশ্বাস। দেওয়াল জুড়ে ভার্চুয়াল স্ক্রিন, সিলিং থেকে ঝুলে থাকা অটোমেটিক ড্রোন গার্ড, মেঝের নিচে ইনফ্রারেড সেন্সর, আর প্রবেশদ্বারে ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে আইরিস স্ক্যানার, যাতে চোখের রেটিনার জটিল নকশা মিলে না গেলেই লেজার লাইটের দরুন নিমিষেই দেহ ছারখার হয়ে যাবে। আর ল্যাবের ভেতরের মানুষগুলো যেন মানুষ নয়, সবই যেন এক একটা অমানুষ। পরীক্ষার জন্য ব্যবহৃত শিশুদের থেকে আহরিত কোষ দিয়ে তৈরি হয়েছে বায়োস্লেভ, যারা চুপচাপ ল্যাবে কাজ করে যাচ্ছে, যাদের মুখে নেই কোনো অভিব্যক্তি, চোখে নেই কোনো সত্তা। এরাই স্যাম্পল আনে, ট্রে নেয়, পরিষ্কার করে, আবার কাজ শেষে সরিয়ে নেয় ডাস্টবিনে পড়ে থাকা মৃত শিশুদের দেহ। কেনিথ যে ঘরে প্রবেশ করে সেটি সেক্টর বি নয়। এখানেই রাখা হয় শিশুদের। হিমঘরের মতো এক এলাকা, যেখানে শিশুদের রাখা হয় কাচের কন্টেইনারে। কিছু ঘুমন্ত, কিছু কাঁদছে, কিছু আবার একদম নিপ্রাণ। প্রতিটি শিশুর গলায় সেন্সর লাগানো। হৃদস্পন্দনের ওঠানামা বিশ্লেষণ হচ্ছে কম্পিউটারের মনিটরে। আরেকটি কক্ষ নিউরোসার্জিক্যাল টেস্ট সেক্টর। এখানে শিশুদের মাথায় বসানো হয় অত্যাধুনিক নিউরো ম্যাপিং হেলমেট কিংবা প্যাড, যার মাধ্যমে তাদের আবেগ নিয়ন্ত্রণ করে এই কোম্পানির গবেষকরা। পরবর্তীতে তৈরি করে এমন কসমেটিক দ্রব্য যা মস্তিষ্কে আরাম বা নেশা সৃষ্টি করে। অথচ পণ্যের বিজ্ঞাপন কিংবা ডেসক্রিপশনে বলা হয়, দিস প্রোডাক্ট ফিলস লাইক লাভ। সবকিছুই যেন সুস্থ মস্তিষ্কেদের তৈরি অমানবিক সকল কার্যক্রম। আনা আর কেনিথ এসব দেখে রীতিমতো স্তব্ধ। কেনিথের এসব সেক্টর নিয়ে তেমন একটা ধারণা নেই, তবে কাজের সূত্রে সে জানত যে পৃথিবীতে এমন এমন কিছু জায়গা রয়েছে যেখানে এই ধরনের কার্যক্রমগুলো হয়েই থাকে। তাই তার কাছে বিষয়টা একদম নতুন কিংবা অস্বাভাবিক নয়। কিন্তু আনা যেন এসব কোনোমতে মানতেই পারছে না। চোখের সামনে এইসব কিছু তার অবিশ্বাস্য ঠেকেছে। কিভাবে পারে মানুষ এসব করতে? তাও কিনা সদ্য পৃথিবীতে আসা নবজাতকদের সাথে। ওরা তো পৃথিবীতে সৌন্দর্য বোঝার পূর্বেই জেনে গেল এই পৃথিবী শুধু পিশাচদের। এখানে ভালোদের বেঁচে থাকা আর মরে যাওয়া দুটোই সমান। আর সবচেয়ে কষ্টের বিষয়, এত বড় ঘন্য পাপের অন্যতম ভাগীদার তার নিজেরই বোন। গা ছমছমে পরিবেশে দুজনে দৃঢ় আত্মবিশ্বাসের সাথে নিজেদের কাজে লেগে পড়ে। আনা ও কেনিথ ধীরে ধীরে সবকিছুর ফাইল করে পাভেলের কাছে পাঠাতে থাকে। তারা ছবি তুলে রেকর্ড করে, তবে সবকিছুই হয় গোপনে এবং অত্যধিক কৌশল সাবধানতার মাঝে। কারণ একবার ধরা পড়লে সোজা ইনভিজিবল সেক্টর এ ফেসে যাবে, যেখানে প্রবেশের পরে কেউ ফিরে আসে না। কেউ জানে না ভেতরে কি হয়। শুধু একটা কালো কাচের দেয়াল আছে, যেটার পেছনে থেকে মাঝে মাঝে কেবল কিছু শব্দ আসে, কান্না আর ধাতব চাবুকের ন্যায় কিছু একটার স্ল্যাশিং সাউন্ড। তারা দুজন ঠিক করে রাতে ভেতরে ঢুকবে ডেটা সার্ভার রুমে। ওখানে রয়েছে এস পি হান্সের সব প্রজেক্টের তথ্য। কোথা থেকে বাচ্চা আনা হয়, কে কয়টা মরে, কোন প্রোডাক্টে কোন কোষ ব্যবহার হয়, সব। কিন্তু কেনিথ সব তথ্য নিয়ে জানায় যে সেখানে প্রবেশ করতে হলে লাগবে বায়োমেট্রিক অ্যাক্সেস, যা আছে কোম্পানির প্রিন্সিপাল সায়েন্টিস্ট ফ্রাঙ্ক ডেলারোর কাছে। আনা আর কেনিথ বহু খুঁজতে খুঁজতে তার সন্ধান পায়, তবে সরাসরি তাকে নয়, বরং তার চেম্বার খুঁজে পায়, যেখানে স্পষ্ট করে তার নাম লেখা রয়েছে। আনা এক মুহূর্তও দেরি না করে তার ভেতরে পৌঁছে যায়। কেনিথ তখন অন্য কাজে ব্যস্ত। আনা জায়গাটার ভেতরে প্রবেশ করে দেখে এটা যেন সবচেয়ে ভয়ানক এক জায়গা। হিসেব ছাড়া শিশু বাচ্চাদের কাচের কন্টেইনারে কেমিক্যালের মাঝে ডুবানো রয়েছে। এসব দেখে আনা সম্পূর্ণ বাকরুদ্ধ। না চাইতেও বারবার শ্বাস আটকে আসছে। গ্লাসের ডেস্কের উপর শিশু বাচ্চা ছিন্নবিচ্ছিন্ন দেহ, না রিভুরি, কিসব দেখে সম্পূর্ণ গা গুলিয়ে আসছে। আনা এসব রেখে নিজেকে সামলানোর চেষ্টা করে। বেশি সময় নেই হাতে, সে দ্রুত আশপাশে খুঁজে অ্যাক্সেস পাসওয়ার্ড খুঁজতে লাগে। কিন্তু তেমন কিছু না পেলেও একটা ছোট কফির মগ পায়, আর হঠাৎ কি যেন ভেবে আনা সেটা নিজের সাথে নিয়ে নেয়। সাবধানে নেয় যেন তাতে লেগে থাকা ফিঙ্গারপ্রিন্ট নষ্ট না হয়, এবং সেই সাথে ডেস্কের কাচের দেওয়ার কিছু ফাইলের পাশে ফটো ডিটেক্টর চিপ লাগিয়ে দিয়ে যায়। এবং সেখান থেকে সরে আসতেই তার নজর পড়ে ফ্রাঙ্ক ডেলারের দিকে।
যদিও আনা তাকে কখনো দেখেনি, তবে এপ্রনের গায়ে লাগানো সোনালি নেইম প্লেট দেখে সে তাকে ঠিকই চিনে নেয়। আধপাকা চুল, বিদেশি মুখ, বৃদ্ধ বয়সী এক লোক। হাঁটাচলাও খানিকটা কুঁজো হয়ে করে। তবে আনায়ার নজর সে এখন যাচ্ছেটা কোথায় কেন জানি না, তাকে আনায়ার খানিকটা সন্দেহ হয়। বিশেষ কোনো কারণ নেই, তবে আনা তার পিছু নেয়। কিন্তু এরই মাঝে বিপত্তি ঘটে যখন অন্য এক মধ্যবয়স্ক সায়েন্টিস্ট যখন তাকে পাশ থেকে ডাক দেয়, ড লুনা। আনা পাশে ফিরে তাকিয়ে দেখে লোকটি তার দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে রয়েছে। যা দেখলাত্রই আনায়ার হার্টবিট আকস্মিক থেমে যায়। তার মনে হয় এই না জানি ধরা পড়ে গিয়েছি। কিন্তু পরক্ষণেই নিজেকে শক্ত করতেই বুঝল এখনো তেমন কিছু হয়নি। এই লোকটা অদ্ভুত। শুধু ইনি হয়, বরং আশেপাশের সব সায়েন্টিস্টই এমন। কেমন যেন অসুস্থ মস্তিষ্কের মনে হয়। কেউ কারোর কাজে বা ঘাত দিচ্ছে না, নিজেদের মতো কাজ করছে, কখনো কখনো চিপস কফি খাচ্ছে, মজা করছে, যেন এটাই তাদের স্বাভাবিক দুনিয়া। আনা লোকটির কথায় শুনে খানিকটা ঢোক গিলে বলল, ইয়েস। লোকটি আনায়ার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকার পর চোখ জোড়া ছোট ছোট করে নিজের মুখটা খানিক আনায়ার দিকে বাড়িয়ে নেয়। ওর এপ্রনের নেইম প্লেটের দিকে তাকিয়ে দেখার পর শান্ত স্বরে বলে, ডু বিস্ট দখো ফ্রিদা লোরেলাই। তুমি তো ফ্রিদা লোরেলাই। আনা জার্মান ভাষা মোটামুটি ভালোই জানে। লোকটার অবাক অভিব্যক্তিতে আনাও জার্মান অ্যাকসেন্টে স্বাভাবিকভাবে বলতে লাগল, ইয়াইক বিন বিওকেমিকারিন ফ্রিদা লোরেলাই। ব্রাউখেন জি এক্স ডক্টর? জি, আমি বায়োকেমিস্ট ফ্রিদা লোরেলাই। আপনার কি কিছু প্রয়োজন ডক্টর? নাইন ইক ব্রাউখে নিখোঁজ। ইক জুখে ডক্টর লুনা। না, আমার কিছু প্রয়োজন নেই। আমি লুনাকে খুঁজছি। ওহ, ডান ডক্টর ডারফি কি এক্স গেন? ওহ, তবে ডক্টর আমি কি এখন যেতে পারি? ইয়া গে আলজো মিউশটেস ডু কাফে? ইক কান জেয়ার গুটেন কাফে মাখেন। হ্যাঁ যাও। আচ্ছা, তুমি কফি খাবে? আমি অনেক ভালো কফি বানাতে পারি। লোকটির কথায় আনা খানিক বেশংখেল, তবুও কোনোমতে বলে উঠল, ডাংকে আবার হয়টে নিকটো ফিলাইকটো আইনা আন্ডারমাল। ধন্যবাদ, কিন্তু আজ না, হয়তো অন্য কোনো দিন। আনা এই বলেই সেখান থেকে কোনোমতে কেটে পড়ল, সাথে প্রচণ্ড বিরক্তি নিয়ে বিড়বিড় করে, আওতায় সব পাগল ছাগলই আমার কপালে জোটে। কত শখ আমাকে কফি খাওয়াবে, কেমিক্যালে চুবিয়ে যে মেরে ফেলবে না তার গা, রানটি কি। আনায়ার পাশাপাশি ওদিকে সেই লোকটিও খানিকটা মুচকি হাসতে হাসতে হেলে দুলে নিজের কাজে উদ্দেশ্য চলে যায়। এদিকে আনা আবারও ফ্রাঙ্ক ডেলারকে খুঁজতে শুরু করে। সেই সাথে একটু আগে দেখা হওয়া লোকটিকেও গা লাগালি করে। সে বেটা তার কাজে বাধা না হলে এতক্ষণে তার সব কাজ হয়ে যেত। আনা খুঁজতে খুঁজতে দেখে ফ্রাঙ্ক একটা সরু রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে। আনাও কৌশলে তার পেছনে পেছনে যেতে লাগলো। কিন্তু এরই মাঝে সে আবার আরেকজন সায়েন্টিস্টের সাথে কথা বলতে শুরু করে। আনা খেয়াল করে দেখে হাতে সময় কম, অথচ এদের কথাও শেষ হচ্ছে না। আনা তাদের আশেপাশেই কাজের বাহানায় দাঁড়িয়ে থাকে। মোটামুটি তাদের কাজ নিয়ে কথা বলছিল বিধায় আনায়ার আর সেসব তেমন প্রয়োজনীয় মনে হলো না। সে অপেক্ষা করছে কখন ফ্রাঙ্ক সেই সরু রাস্তার দিকে এগোবে। কিন্তু আনা এরই মাঝে খেয়াল করে জায়গাটাতে এমনি এমনি যাওয়ার উপায় নেই। নিশ্চিতের ভেতর প্রবেশ করতেও কোনো অ্যাক্সেস পাস ইউজ করতে হবে। পুরো জায়গাটাই তো ইলেকট্রনিক ম্যাটেরিয়ালসে সাজানো। আনা ভাবছে এই মুহূর্তে তার কি করা উচিত। ঠিক সেই মুহূর্তে তার কানে থাকা ইয়ারবাডে কেনিথের ফিসফিসিয়ে বলা কথার আওয়াজ শুনতে পায়, যেখানেই দাঁড়িয়ে আছিস ওখান থেকে ফিরে আয়। ভেতরে যাওয়ার চেষ্টা করিস না। চারপাশের লেজার সিস্টেম অ্যাক্টিভ রয়েছে। সিকিউরিটি পাস ব্যতীত ভেতরে প্রবেশ করা সম্ভব না। আনা কেনিথের কথা শোনা মাত্রই আশেপাশে তাকিয়ে দেখে কেনিথ দূরে দাঁড়িয়ে রয়েছে। তার নজর আনায়ার দিকেই। আনা কেনিথকে দেখা মাত্রই খানিকটা দীর্ঘ শ্বাস ফেলে সেখান থেকে চলে আসতে নেয়। কিন্তু পরক্ষণেই মনে পড়ে তার তো সার্ভার রুমের অ্যাক্সেস অথেন্টিশন লাগবে। সেটা ব্যতীত সে ভেতরে কিভাবে প্রবেশ করবে? হুট করেই তার মাথায় এলো তার কাছে ন্যানো মাইক্রোফোন রয়েছে, যেটা নিত্যন্তই ছোট হলেও ভয়েস রেকর্ডের জন্য একদম পারফেক্ট। আনা খেয়াল করে দেখল দুজনের কথা প্রায় শেষের দিকে। এরই মাঝে আনা আর এক মুহূর্তও দেরি না করে ফ্রাঙ্কোর পাশ কেটে চলে আসার ভান করে। সেই সাথে কৌশলে ন্যানোমাইকটা ফ্রাঙ্কোর এপ্রনের সাথে ঘাড়ের কাছে লাগিয়ে দেয়। জিনিসটা ক্লিপের মতো হওয়ায় তার বেশি একটা অসুবিধা হয় না তা লাগাতে। সেই সাথে ফ্রাঙ্কো কিছু টের না পাওয়ায় আনা খানিকটা মুচকি হেসে মনে মনে আওড়ায়, আধ পাগল হয়ে কাজই হয়েছে তবে। এরপর সেখান থেকে চলে আসতে আসতে একবার পেছনে ঘাড় ঘুরিয়ে দেখে ফ্রাঙ্কো নিজের ফিঙ্গার প্রিন্ট আর আইরিশ পাস দিয়ে ভেতরের দিকে ঢুকে যাচ্ছে। এদিকে আনাও খানিকটা দীর্ঘ শ্বাস ফেলল, এই ভেবে যে কাল আবারও আসতে হবে। আজকে কাজের কাজ সেভাবে কিছুই হলো না। রাত 2:30। বাহিরের শীতল বাতাসে যেন সমস্ত চহর জমে আছে।
এক অদ্ভুত নীরবতা ব্র্যান্ডেনবুর্গে শহরটাকে আঁকড়ে ধরেছে। শহরের আলো আজ ঝিমিয়ে পড়েছে। চারপাশে কুয়াশা, আর সেই কুয়াশার ভেতর দিয়ে পি হান্স ভবনটা দাঁড়িয়ে আছে এক দানবের মতো, নিঃশব্দ, অথচ ভূগর্ভের নিম্ন স্তরের প্রতিটা দেয়ালের ভেতর পৈশাচিক কোলাহল। কেনিথ আর আনা নিজেদের প্ল্যান খানিকটা পরিবর্তন করেছে। গতরাতে তারা কাজের কাজ কিছুই করতে পারেনি, তাই আজ আবারও এখানে আসতে হয়েছে। তাদের টার্গেট আজ ডেটা সার্ভার রুম, যেখানে লুকিয়ে আছে শিশুনি র্যাতন, জৈব অস্ত্রের গবেষণা, অবৈধ বায়োপ্রোডাক্ট, আন্তর্জাতিক ক্রেতাদের লিস্ট, এমনকি মানব পাচারকারীদের যোগাযোগ নম্বর সহ সম্পূর্ণ তথ্য ভাণ্ডার। সেই সাথে তারা আরও একটা তথ্য পেয়েছে, তা হলো সার্ভার রুমে প্রবেশ করার দুটো পথ রয়েছে। একটা হলো গতকাল ফ্রাঙ্কো যে পথে প্রবেশ করেছিল, আর দ্বিতীয়টি হলো ভবনের একদম আন্ডারগ্রাউন্ড সেক্টর, যেখানে প্রবেশ করতে হলে আগে পৌঁছাতে হবে ইনফ্রারেড করিডোর পেরিয়ে। এটা এমন এক পথ যেখানে মানুষের দেহের উষ্ণতা বা চলাচলের শব্দে রুম লক হয়ে যায়, এবং 6 মিনিটের মধ্যে পালানো না গেলে পুরো চেম্বার ভরে ওঠে নিউরোটক্সিন গ্যাসে। এই পথ শুধু কয়েকজন হাই প্রোফাইল সায়েন্টিস্টই পেরোতে পারে। এর মাঝে ফ্রাঙ্কো অন্যতম, যাদের কার্ডে একসাথে এনক্রিপ্টেড আইডি, রেটিনা স্ক্যান ও শব্দ সিগন্যাল থাকে। আনা অবশ্য এই কাজগুলো আগেই করে ফেলেছে। তা হলো ফ্রাঙ্ক ডেলার এর কাছ থেকে ভয়েস স্যাম্পল রেকর্ড করে নেওয়া। গতকাল তার লুকিয়ে ক্যামেরা আর মাইক্রোফোন সেট করাটা মূলত এই কাজেই লেগেছে। পাভেল কেনিথ যখন ভাবতে ব্যস্ত পরবর্তী কার্যক্রম কি হবে, তখন আনা সেসব থেকে রেকর্ড হওয়া ভিডিও ফুটেজ আর ভয়েস রেকর্ড থেকে সে সমাধানও বের করে নেয়। ভয়েস রেকর্ড থেকে পায় সেই অ্যাক্সেস পাস, এবং তারা নিজেদের পরবর্তী মিশনের জন্য প্রয়োজনীয় সবকিছু জোগাড় করে ফেলে। সার্ভার রুমের অ্যাক্সেস পাস হলো হ্যালো অ্যাক্সেস রিকোয়েস্ট, যা ফ্রাঙ্কো ব্যতীত অন্য কারো কণ্ঠস্বরের জন্য প্রযোজ্য নয়, তাই রেকর্ড হওয়া এই কথাটি তারা ধারণ করে রাখে একটি বিশেষ ফোল্ডেবল ভয়েস মিমিক ডিভাইসে। এটা এমন একটি যন্ত্র যা স্বয়ংক্রিয়ভাবে কারো কণ্ঠ অনুকরণ করে নির্দিষ্ট কমান্ডে ব্যবহার করা যায়। আর আইরিশ স্ক্যানের জন্য বিশেষ রেটিনা স্ক্যান সিমুলেশন ডিভাইস, যা তারা আজ তাদের বিশেষ চশমার সাথে সেট করে নিয়ে এসেছে, এবং এটি আইরিশ স্ক্যানের সামনে নিলে ইনফ্রারেড প্যাটার্ন প্রজেক্ট হয়ে লক খুলে যায়। আর সেই কফির কাপের গ্লাসে লেগে থাকা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তারা বিশেষভাবে গ্লাভস বানায়। এক রাত দিনের মাঝে এত সব কাজ করা যদিও সহজ ছিল না, তবে এটা তাদের সম্ভব করতেই হতো। মোটামুটি তিনজনে যার যার মতো প্রস্তুতি নিয়ে কাজে লেগে পড়ে। কেনিথ নিজের জ্যাকেটের ভেতর থেকে বের করে ইএমএফ সেন্সর ব্ল্যাঙ্কার। এটা দিয়ে সে ভবনের নিচতলার ইলেকট্রিক ম্যাগনেটিক সেন্সরগুলোর উপর সাময়িক হস্তক্ষেপ করা যাবে, তবে মাত্র 4 মিনিট সময় পাওয়া যাবে। রাত 3টে বেজে 10 মিনিট। ভবনের পূর্ব পাশের লিফট দিয়ে তারা নামে আন্ডারগ্রাউন্ড করিডোরে। আশপাশে কেবল লাল আলো, হালকা বাজের মতো শব্দ, যা আসছে ভবনের বিদ্যুৎচালিত জেনারেটর থেকে। কার্নিশে ছোট ছোট ড্রোন ইউনিট বসানো, যেগুলোর ক্যামেরা মুভমেন্ট ডিটেক্ট করে। কেনিথ ড্রোনের সামনে দাঁড়িয়ে থাকে ঠিক সময়ে, আর আনা পিছন থেকে মাইক্রো ইএমপি ডিভাইস দিয়ে এক একটা ড্রোনের ইলেকট্রিক সার্কিট ব্লাস্ট করে দেয়, যেন তার সার্কিট নিষ্ক্রিয় হয় কিছু মুহূর্তের জন্য। আর এত কিছুর পর অবশেষে তারা পৌঁছায় সার্ভার রুমের মূল দরজায়। দরজাটি ধাতব নয়, বরং এক ধরনের স্মার্ট ম্যাটারিয়াল দিয়ে তৈরি, যা ন্যানোশিটে আবৃত। এটা টেম্পারেচার, সাউন্ড, প্রেশার সব চিহ্নিত করে। একটু ভুল করলেই দরজা নিজেই ডিফেন্স মুড অন করে দেয়, এবং সামনে দাঁড়িয়ে থাকা মানুষকে এক প্রকার লেজার স্ন্যাপ দিয়ে টুকরো করে ফেলে। আনা আর দেরি করে না, ভয়েস মিমিক অন করে লুকাসের কণ্ঠে বলে, হ্যালো অ্যাক্সেস রিকোয়েস্ট। দরজা হালকা কম্পন দিয়ে সরে যায়। তারা ভেতরে প্রবেশ করে। সার্ভার রুমের ভিতরটি পুরো অন্ধকারের মাঝে কিছু লাল আলোয় মিশে রয়েছে, তবে হঠাৎ হঠাৎ এক একটা স্ক্রিন জ্বলে উঠছে। সবগুলোতে বাচ্চাদের ছবি, নাম, বয়স, কি ওষুধ প্রয়োগ করা হচ্ছে, কাদের কাছে পাঠানো হবে, প্রোডাক্ট নম্বর ও এমনকি রিজেক্টেড লেখা লাল মার্কিং। মানে যে শিশু পরীক্ষায় টিকতে পারেনি তার তথ্য মৃত। তাদের সামনে বিশাল এক স্ক্রিনে তখন দেখা যায় প্রজেক্ট সোল স্কিন ফেজ 03। এখানে দেখা যাচ্ছে কিছু শিশুর চোখ খুলে দেওয়া হয়েছে। তাদের মস্তিষ্কের বিভিন্ন অংশে ন্যানো ইলেকট্রোড ঢুকিয়ে এমন প্রযুক্তি স্থাপন করা হয়েছে, যা তাদের অনুভূতি চুরি করে বড়দের জন্য আরামদায়ক অনুভব তৈরি করছে, ঠিক যেন মানব ফার্ম। তারা দ্রুত পেনড্রাইভ দিয়ে তথ্য ডাউনলোড করতে থাকে। এর মাঝেই আবার পাভেল বাইরে থেকে রিমোট সিস্টেমে ঢুকে পড়েছে। তাকে অস্থির হতে দেখে কেনিথ কপাল কুঁচকে বলে, কি হয়েছে, এভাবে হাঁপাচ্ছিস কেন? ব্রো, তোমরা 2 মিনিটের মধ্যে বের হও। গার্ডরা কিছু বুঝে গিয়েছে। কেনিথ আর আনা খুব বেশি একটা সময় নষ্ট করল না, তবে সব ফাইল ডাউনলোড হতে আরও কিছুটা সময় লাগবে। পাভেল কিংবা কেনিথের কোনো তাড়াহুড়োতেই সে উত্তেজিত নয়।
বরং মাথায় যেন জেদ চেপে ধরেছে যেভাবেই হোক সব কিছু নিয়েই সে এখান থেকে বের হবে। কিন্তু কেনিথ তো আর তার কাজে সায় দেবে না। সে কোনোমতে নিজেদের প্রয়োজনীয় ডিভাইসগুলো দ্রুত গুছিয়ে নেয়। যতটুকু ডাউনলোড হয়েছে তা নিয়েই পেন ড্রিপটা খুলে নেয় এবং আনায়ার হাত শক্ত করে ধরে বের হয়ে আসতে নিলে আচমকা আনায়ার নজর থমকে যায় হঠাৎ স্ক্রিনের একপাশের কোণায়, যেখানে জ্বলজ্বল করে তার নামের মতো কিছু ভেসে উঠেছে। আনায়া নাম্বার A3094 সোর্স বাংলাদেশ হসপিটাল কালেকশন জেনেটিক টাইপ হাই এম্পাথি রিসেপ্টর ফিটাল স্টেটাস 12 উইকস পোস্ট কনসেপশন। আনা থমকে দাঁড়ায়। তার চোখে খানিকটা স্তব্ধতা। ও বুঝতে পারছে না ওখানে ওসব কি লেখা, আর এসবের মানেই বাকি। আনায়াকে থমকে দাঁড়াতে দেখে কেনিথ ওকে টেনে ধরে বের হতে হতে বলল, এখন নয়, আজ বাঁচলে কাল আবারও আসা যাবে। তারা তিনজন দৌড়ে পালায়, আর পেছনে হতে শোনা যায় রেড অ্যালার্মের করা আওয়াজ। ইনফ্রারেড করিডোর ইতোমধ্যে গ্যাসে ভরে যাচ্ছে। কিন্তু কেনিথ সঙ্গে আনা অক্সিজেন ক্যাপসুল গ্লাভস ব্যবহার করে 60 সেকেন্ডের জন্য বাতাস চুষে নেয় গলার কাছে এবং তিনজনে ছুটে সেখান থেকে বেরিয়ে পড়ে। পরবর্তীতে আরও অনেক কিছু সংযোজন বিযোজন করা হবে। ভোর প্রায় হতে চলল। জার্মানির লিচটেনবার্গ শহর এখনও ঘুমিয়ে, কিন্তু বাতাসে যেন কোনো অদৃশ্য শীতল চাপ অনুভব হচ্ছে। পিচঢালা রাস্তায় কিছুক্ষণ পর পর বিভিন্ন গাড়ির চলাচল। পুরনো রেল স্টেশনের পাশের এক টেলিগ্রাফ ভবন, যা এখন ব্যবহার হয় না, তার নিচেই অন্ধকার গর্তের মতো গোপন চেম্বারে বসে রয়েছে তিনজন মানুষ। তাদের চোখে ঘুম নেই, শরীরে ভয় নেই, এক একজন যেন চলমান আগুন। কেনিথ মনিটরের সামনে দাঁড়িয়ে পেছনে তাকালো। পাভেল তখনও রক্তমাখা বা কাঁধ চেপে ধরে আছে, যেখানে রাতের ঘটনায় তাদের পালিয়ে বাঁচাটা খুব একটা সহজ ছিল না। তারা জঙ্গলের ভেতর দিয়ে যেতে নিলে সেখানে অনবরত গার্ডরা গুলি ছোড়ে। আর একটা গুলি লেগে যায় পাভেলের পেছনে কাঁধে, আর আনায়ার ক্ষেত্রে একটা গুলি তার পায়ের সাথে ঘেঁষে বেরিয়ে যায়, যার ফলে রত ঝরলেও ব্যথা তেমন অনুভূত হচ্ছে না। অবশ্য সেসব হওয়ার আপাতত সুযোগ নেই। কাজের চাপে আনা যেন তা ভুলতেই বসেছে। এসব থেকে অবশ্য কেনিথ বেঁচে গিয়েছে, কারণ সে ছিল সামনে আর আনায়ারা পেছনে। যদিও আনায়ার হাত পুরোটা সময় কেনিথই ধরে রেখেছিল, আর শেষমেশ আনায়ার গুলি লাগার পর কেনিথ আনায়াকে পাঁজকোলে তুলে নিতে চাইলে আনা বাধা দেয়। কিন্তু কেনিথ সে বাধাকে বিন্দুমাত্র পাত্তা না দিয়েই আনায়াকে এক প্রকার কাঁধে তুলে নিয়েই ছুটতে থাকে। আর সবশেষে বিপত্তি থেকে মুক্তি পাওয়ার পর তারা আশ্রয় নেয় এই জায়গায়। পাভেলের গায়ে লাগা গুলি সে নিজে এবং কেনিথ আনায়ার সাহায্যে টেনে বের করেছে। এরপর প্রয়োজনীয় মেডিসিন লাগিয়ে ব্যান্ডেজ করা হয়েছে। পাভেল খানিকটা ব্যথাতুর চেহারায় দাঁড়িয়ে, আর আনা নিঃশব্দে তার পাশে দাঁড়িয়ে স্ক্রিনে ভেসে ওঠা অক্ষরগুলো মনোযোগ দিয়ে দেখে নিচ্ছে। বরফের মতো শীতল মুখ, কিন্তু চোখ জ্বলছে দগদগে আগুনে শিখার ন্যায়। আজ এই ভোর রাতটা খানিক ভিন্ন। এখন তাদের অভিযানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। আজ ট্রান্সমিশনের দিন। তারা যা সংগ্রহ করেছে সেই ভয়ঙ্কর তথ্যগুলো একসাথে ছড়িয়ে দেবে পৃথিবীর সব দা কনেক্ট ফোরাম ওপেন সোর্স সার্ভার স্যাটেলাইট ব্রডকাস্টে, যাতে এক মুহূর্তেই ভেঙে পড়ে এসপি হ্যান্সের বহুরাষ্ট্রীয় মুখোশ। এবার মনিটরের সামনে থেকে কেনিথ উঠে পড়ে, আর পাভেল গিয়ে বাকি কাজ সামলাতে লাগে। যেহেতু এসব কাজে সবচেয়ে বেশি এক্সপার্ট সে, তাই এবার দায়িত্বটা পাভেলের। কেনিথ গিয়ে আনায়ার পাশে দাঁড়ায়। তাকিয়ে দেখে আনা মনিটরের স্ক্রিনে অত্যন্ত মনোযোগের সাথে তাকিয়ে। কেনিথ আনায়ার খানিকটা কাছে ঘেঁষে ওর দিকে মাথা এগিয়ে নেয়, তবে আনায়ার মতো তার নজরও মনিটরের স্ক্রিনে। ওই বুড়ো তোকে কি বলছিল? কেনিথের ফিসফিস আওড়ানো সিরিয়াস কথার দরুন আনায়ার মনোযোগ সরে যায়। সে পাশে মুখ ফেরাতেই দেখে কেনিথ একদম তার পাশে ঘেঁষে দাঁড়িয়ে, চোখে মুখে সিরিয়াস আবহের ছাপ। আনা খানিকটা কপাল কুঁচকে বলে উঠল, কোন বুড়ো? কেনিথ আনায়ার দিকে মুখ ফিরিয়ে কিঞ্চিত ঢোক গিয়ে বলে, ওই যে লিলিপুটের মতো দেখতে। আনা কেনিথের হাবভাব আর অভিব্যক্তিতে কপালটা আরও খানিক কুঁচকে ফেলতেই হঠাৎ তার সেই সায়েন্টিস্টের কথা মনে পড়ল, যেটাও কিনা প্রথম দিনের ঘটনা, আর সে প্রায় ভুলেও গিয়েছিল। হঠাৎ এ কথা মনে ছিল না, এখন মনে পড়েছে। যা জিজ্ঞেস করেছি তার উত্তর দে। আনা কেনিথের দিক হতে মুখ ফিরিয়ে নির্বিকারে স্ক্রিনের দিকে তাকায় এবং নির্লিপ্ততা স্বরে বলে, আপনার সব প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই আমি। আর এমনিতেও এটা তেমন প্রয়োজনীয় নয় যে আপনাকে বলতে হবে। উত্তর না দিলে খারাপ হবে, কিন্তু কি খারাপ হবে তা আমিও দেখতে চাই। কেনিথ আনায়ার নির্লিপ্ততা কথায় চোখ ছোট ছোট করে তাকিয়ে থাকে। কিছুক্ষণ চুপ থাকার পর সেও নির্লিপ্ততা স্বরে বলে উঠল, ঠিক আছে, তবে তোর এত সব পরিশ্রম কষ্ট ভেস্তে দেই। কি বলিস? মানে? এই যে এত সব প্ল্যান বানিয়ে হান্সের ডকুমেন্টসগুলো হাতিয়ে নিয়ে এলি, পাভেলকে বললে ওর বেশি সময় লাগবে না এইসব কিছু নষ্ট করে দিতে? কেনিথ এহেন কথায় আনা বিস্ময় আর রক্তিম চাহনিতে তাকায়।
খানিকটা হিসহিসিয়ে কেনিথের উদ্দেশ্যে বলে ওঠে, আপনি কি মানুষ? না, আমি অমানুষ। জানোয়ার, তুইই তো বলেছিলিস এত তাড়াতাড়ি ভুলে গিয়ে এখন আবার নিজেই জিজ্ঞেস করছিস। আনা জোরে দম নেয়, চোয়াল শক্ত করে বলে, এমন কিছু করার কথা দুঃস্বপ্নেও ভাববে না, নয়তো ওই দুঃস্বপ্নে ভরা কলিজাকে টেনে হিঁচড়ে বের করতে আমার বেশি কষ্ট হবে না। বাপরে, 1 সেকেন্ড যদি এমন কিছু না করি আর যদি তোকে বলি আমায় মেরে ফেলতে, তবে তোর কষ্ট হবে? আনা এবার কেনিথের এহেন অভিব্যক্তিতে চুপ করে যায়। কিছু না বলে চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর দীর্ঘ শ্বাস ফেলে বলে উঠল, বলছিল যে সে ভালো কফি বানাতে পারে, আমি খাবো কিনা তাই জিজ্ঞেস করেছিল। ওই বুড়োটা? সাইন্টিস্ট উনি, সেই সাথে শয়তানের সো। আনায়ার খানিকটা রাগ নিয়ে এই কথাটা বলতেই কেনিথ আবারও বলল, যেটাই হোক তুই কি বললি? আনা এবার খানিকটা কপাল কুঁচকে কেনিথের দিকে তাকিয়ে বলতে লাগলো, আপনার কানে না ইয়ারপড লাগানো ছিল? আমাদের সব কথাই তো আপনার শোনার কথা। কেনিথ এবার খানিক তবদা খেয়ে বলে উঠল, তোরা জার্মান ভাষায় কথা বলছিলি? আমি জার্মান পারি না। কেনিথের সহজ অভিব্যক্তিতে আনা ভ্রু কুঁচকে ফেলল, খানিকটা কড়া স্বরে বলে, মিথ্যা কেন বলছেন? আপনি সত্যিই জার্মান পারেন না? না। হ্যাঁ মানে ওই একটু আকটু, তবে খুব বেশি না। ওহ। আনা আর এই বিষয়ে কথা বাড়ায় না। যদিও কেনিথের নির্লিপ্ততা স্বীকারোক্তিটা তার মোটেও সত্যি মনে হলো না, কেন যেন মনে হচ্ছে কেনিথ মিথ্যে বলল। তবে আনায় আর এতে কিছু আসে যায় হা, সে ব্যস্ত তার মিশনের পরবর্তী প্ল্যানের বিস্তারিত সাজানোতে, আর সেই সাথে মস্তিষ্কের আবছা ভাবনায় ভেসে থাকা স্ক্রিনের সেই লেখাগুলো। আনা এখনো বুঝতে পারেনি সেসব আদতে কি ছিল। এদিকে আবার কেনিথ নিজের মতো মনে মনে বিড়বিড় করে আওড়ায়, আহ, বুড়োর শখ কত, আমার বউ আমিই চান্স পাই না, আর বুড়া ব্যাটা আসে আমার বউকে তার হাতের কফি খাওয়াতে। মূলত কেনিথ খুব ভালোভাবেই জার্মান জানে, এবং আনা আর সেই সায়েন্টিস্টের সব কথাই সে শুনেছে এবং বুঝেছে। শুধু তাই নয়, বরং তারা যখন কথা বলছিল তখন কেনিথ নিজের কাজ ফেলে রেখে আনায়াকে খুঁজতে খুঁজতে চলে আসে, এবং দূর থেকে কপাল কুঁচকে ওদের দিকে তাকিয়ে থেকে সবকিছুই দেখতে থাকে। স্ট্যাটিক সিগন্যাল লোকর 30 সেকেন্ডের মধ্যে নেটওয়ার্কে ঢুকছি। পাভেল নিজের কোডিং শেষ করে একবার চোখ বন্ধ করল। এটাই তাদের লাস্ট কার্ড। রুমের ভেতর আলো নিভে গিয়ে আবার জ্বলে উঠল। সার্ভারের মনিটরে ক্লক ডাউন শুরু হলো, 5, 4, 3, 2। অথচ হঠাৎ করেই সবকিছু থেমে গেল। মনিটরের আলো নিভে যায়, ল্যাপটপের স্ক্রিন কালো হয়ে আসে, ছাদ থেকে ঝুলে থাকা পুরনো পাখা হঠাৎ করে ঘুরে উঠল, যেন কেউ বাতাসে নোংরা কিছুর গন্ধ ছড়াল। বাইরে মেঘের গর্জন, তারপর সবকিছুই নিস্তব্ধতা ছেয়ে গেল। আনা বিস্ময়ের সাথে বলে, কি হলো? পাভেল তাড়াতাড়ি সিস্টেমে ঢোকার চেষ্টা করল, কিন্তু তাতে কোনো কাজ হয় না। একের পর এক ফেইল্ড এন্ট্রি। আমরা ঢুকতে পেরেছিলাম, কিন্তু কেউ আমাদের আগেই ধরে ফেলেছে। কেউ ট্রান্সমিশন অ্যাক্সেস ব্লক করে দিয়েছে। আর শুধু ব্লক না, পুরো সিগন্যাল রিসিভার ডিজেবলড। কেনিথ ঠান্ডা স্বরে বলল, মানে ওরা জানতো আমরা এসব করতে চলেছি? তাদের চোখের সামনে অন্ধকার ছায়ার মতো বাস্তব ফুটে উঠল। আনা সহ তাদের এত সব প্ল্যান, সংগৃহীত ফুটেজ, সার্ভারে রাখা প্রতিটি প্রমাণ, সব এখন অফলাইনে। এমনভাবে ডিজেবল করা হয়েছে যেন কেউ বিশ্বাসই করবে না যে কিছু ঘটেছিল। ওরা শুধু সিস্টেম বন্ধ করেনি, ওরা আমাদের উপরে নজর রেখেছিল। আমাদের ট্রান্সমিশন স্পট, টাইমিং, ফাইল স্ট্রাকচার, এমনকি আমাদের ব্যাকআপ পর্যন্ত ট্রেস করে ফেলেছে। কেউ একজন ভিতর থেকে আমাদের মুভমেন্ট ফাঁস করেছে। বুঝতে পারছি না এসব কে করছে আর কিভাবেই করছে। পাভেলের কথায় শেষ হতেই এক মুহূর্তেই চুপচাপ হয়ে রইল তিনজন। বাইরে ভোরের আলো ছড়াতে শুরু করেছে। লাইটের তীব্রতা কমে গিয়ে ভোরের প্রকৃতির শীতল আবহে ছেয়ে যাচ্ছে। তবুও সে বাতাসে একটা ঘন নীরবতা ছড়িয়ে আছে যা মোটেও কাউকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে দিচ্ছে না। অনেকক্ষণ সবাই নিস্তব্ধ হয়ে থাকার পর আনা বলল, এখন কি করব? কেনিথ চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করল, সেই সাথে বলতে লাগল, তথ্য প্রকাশ করে কিছু হবে না। এত বড় এক ইন্টারন্যাশনাল কোম্পানি এমন সব অনৈতিক কাজ নিশ্চয় এমনি এমনি করবে না। বুকে কলিজা রয়েছে দেখেই এত বছর ধরে এমন দুঃসাহসিকতা দেখিয়ে যাচ্ছে। ওরা হয়তো মিডিয়া কিনে ফেলেছে, পুলিশ আইনও কিনে ফেলেছে, ডিজিটাল সার্ভার হ্যাক করাতেও ওস্তাদ। আমাদের ট্রান্সমিশন এখন কিচ্ছু না। যদি ওদের অস্তিত্ব শেষ করতে হয় তাহলে তাদের ভেতর থেকেই নষ্ট করতে হবে। পাভেল মুখ তুলে তাকালো, মানে এখন আমাদের একমাত্র টার্গেট এসপি হ্যান্সের অর্থদাতারা কিংবা মাস্টারমাইন্ড, যার জন্যই এই কোম্পানির উৎপত্তি। এছাড়া তাদের যদি কোনো প্রধান গবেষণাগার আর যদি এক কেন্দ্রিক সার্ভার থাকে যেখানে সবকিছুর উৎস কোড রাখা হয়, একবার ওইটার ভেতরের বায়োলজিক্যাল নোড ধ্বংস করতে পারলে
ওদের সবকিছু শেষ। ওটাই হান্সের দেহের মেরুদণ্ড। ওটা ভাঙলে শরীর টিকবে না, এমনিতেই সব ধ্বংস হবে। তার মানে তুমি বলতে চাচ্ছ আমাদের এখন এই পি হান্সকে বের করতে হবে, কিন্তু সে তো বহু বছর আগেই মরে গিয়েছে। পাভেলের এহেন অভিব্যক্তিতে কেনিথ খানিকটা বিরক্ত হল। গাধার মতো কথা বলিস না। আমিও জানি পি হান্স মারা গিয়েছে, কিন্তু এই কোম্পানি তো আর হাওয়ার উপর চলছে না। নিশ্চয় হান্সের কোনো উত্তরাধিকারী কিংবা অন্য কেউ তো রয়েছে যে এই সব কিছু পরিচালনা করছে। হুম, তাও ঠিক, কিন্তু এই হান্সের খোঁজ পাবো কোথায়? এত ইনফরমেশন ঘাটাঘাটি করা হলো, কোথাও তো এর খোঁজ পাইনি। আর কেউ জানেও না আদৌ সেই হান্স মানুষ না ভূত। এমন সিরিয়াস মোমেন্টেও পাভেলের এমন কথাবার্তা কেনিথের প্রচণ্ড বিরক্ত লাগলো। চোখ মুখ কুচকে কিছু করা কথা বলতে নিয়েও আর বলল না, তোর এত চিন্তা করতে হবে না। হহুত করেছিস, বাকিটা এবার আমি করছি। ভোর গড়িয়ে সকাল হয়, সকাল গড়িয়ে গভীর রাত, এরপর আসে মধ্যরাত। পুরোটা সময় তিনজনেই অত্যন্ত মনোযোগী হয়ে নিজেদের কাজ করে যায়। কেনিথ, পাভেল এবং আনা সবাই একসঙ্গে বসে রয়েছেন একটি অন্ধকার কক্ষে। তারা তাদের আগের আস্তানা থেকে সরে এসেছে। এই জায়গাটা লোকালয় থেকে আরও বেশি অগোচরে। চারপাশে কোনো আলো নেই। একমাত্র আলোক উৎস হলো একটি পুরনো টেবিল ল্যাম্প, যেটি বর্তমানে টিমটিম করে জ্বলছে। তাদের সামনে বড় একটা ম্যাপ, একপাশে কিছু নথিপত্রও ছড়িয়ে রয়েছে। আনা হাতের মুঠো ভেঙে টেবিলের ওপর রেখে বলে উঠল, এই হান্স কিংবা মাস্টারমাইন্ড কোথায় থাকতে পারে সেটা জানার জন্য আমাদের দ্রুত একটা পরিকল্পনা তৈরি করতে হবে। পাশ থেকে কেনিথ কিছু ডকুমেন্টস প্রচণ্ড মনোযোগী হয়ে দেখতে দেখতে বলে, কাজ প্রায় হলে এলো বলে, দেখা যাক কি হয়। তারা জানে এই সন্ধান কোনো সাধারণ কাজ নয়। হান্স, যে ব্যক্তি বহু বছর ধরে এই আন্তর্জাতিক অপরাধী নেটওয়ার্কের মস্তিষ্ক, তার অবস্থান এতই গোপন যে সারা বিশ্বে কেউ জানে না সঠিকভাবে কোথায় থাকে সে। আর তার আসল পরিচয়ই বাকি, কিন্তু তারা আপাতত সব সিক্রেট ইনফরমেশন জোগাড় করার পর এটা জেনেছে যে একটি গোপন দুর্গ রয়েছে জার্মানির পশ্চিমাঞ্চলে। যে দুর্গে পি হান্সের প্রায়ই গোপন তথ্য সরবরাহ করে থাকে তার সঙ্গীদের জন্য। আর এসব তথ্য মূলত কেনিথি জোগাড় করেছে তার কিছু চেনাশোনা আন্ডারগ্রাউন্ডের বিশেষ স্পাই দিয়ে, যাদেরকে আবার এসব তথ্য দিয়েছে সেই দুর্গের সাবেক সহকর্মী জোহান। এছাড়া কেনিথের লোকজন আরও একটি এনক্রিপ্টেড ফাইল পাঠায় ডেড সার্ভারের মাধ্যমে, যাতে একটি ট্র্যাকিং রিপোর্ট থাকে। গত 3 সপ্তাহে ইউরোপ জুড়ে 3টি কালো অস্ত্র কার্গো আটকানো হয়েছে, যার সব কটার উৎসস্থল ছিল জার্মানির ভিটজেনবুর্গের কাছাকাছি। এছাড়া ফ্র্যাঙ্কফুর্টের একটি পুরনো আর্কাইভ হাউজে রাতের আধারে এক বেনামি তথ্যদাতার থেকে কেনিথ পেয়েছিল একটি ছেঁড়া কাগজ, যেখানে হাতে লেখা ছিল একটা জায়গার সমন্বয়। সেটিই মূলত স্লোসভিটজেনবুর্গ, যে দুর্গেই পাওয়া গিয়েছিল হান্সের নাম। স্লোসভিটজেনবুর্গ জার্মানির সাক্সনি আনহাল্টের কুয়েরফুট শহরের পাশে নিঃশব্দ এক উপত্যকায় দাঁড়িয়ে থাকা এক প্রাচীন দুর্গ, যার অস্তিত্ব ইতিহাসে প্রথম পাওয়া যায় নবম শতকের শেষ দিকে। এই দুর্গ একসময় ছিল খ্রিস্টানদের আবাসস্থল, কিন্তু পরবর্তীতে একে একে বিভিন্ন অভিজাত পরিবারের হাতে এসে রেনেসাস বারোকোনীয় রেনেসাস আর্কিটেকচারের মিশেলে এক ভয়ঙ্কর সৌন্দর্যের রূপ নেয়। এছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এটি ব্যবহৃত হয়েছে শিশুদের আবাসিক স্কুল এবং মানসিক রোগীদের চিকিৎসাকেন্দ্র হিসেবে, কিন্তু 1990 সালের পর এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। জঙ্গলে ঘেরা এই বিশাল কাঠামো এখন একটি অন্ধকার ও নিষিদ্ধ স্থানে পরিণত হয়েছে, যেখানে মাঝে মাঝে অদ্ভুত শব্দ শোনা যায় বলে গুজব রয়েছে। বর্তমানে এটি ব্যক্তিমালিকানাধীন হলেও কোনো সংরক্ষণ নেই এবং এটি জনসাধারণের প্রবেশের জন্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আর কেনিথের অনুসন্ধান অনুযায়ী এই ঝুঁকিপূর্ণ স্থাপত্য অতীত ইতিহাসে মোড়া নির্জন এলাকাতেই ঘাঁটি গেড়ে বসে আছে পি হান্সের মাস্টারমাইন্ড। দুর্গটির চারপাশে বনভূমি, যেখানে কোনো মানুষ প্রায় প্রবেশ করে না। নিকটবর্তী কোনো শহর বা জনবসতিও নেই। আর এখানে কেনিথদের প্রবেশ করতে হলে তাদের রুদ্ধশ্বাস অভিযান চালাতে হবে, এবং তারা জানে সামান্য কোনো ভুল করলে তাদের পরিণতি হবে ভয়াবহ। তাদের প্রথম কাজ হলো হান্সের আস্তানা সম্পর্কে মাইক্রোফিল্ম থেকে আরও তথ্য উদ্ধার করা। আর আনা সফলভাবে সেই তথ্য বের করে ফেলল, এবং তাদের হাতে চলে আসে সেই মাইক্রোফিল্মে লুকানো নির্দিষ্ট স্থান, দুর্গের প্রবেশদ্বার, গোপন পথ এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য। তাদের কাছে ছিল জোগাড় করা সেই একমাত্র একটি পুরনো ও গোপন তথ্য সমৃদ্ধ মানচিত্র। সেখানে ছিল দুর্গের পশ্চিম দিকের একটি সিক্রেট এন্ট্রান্স, যেখানে কেউ সহজে প্রবেশ করতে পারবে না, কিন্তু ভেতরে প্রবেশের জন্য এই একটি রাস্তাই তারা ব্যবহার করতে পারবে। নয়তো মেইন গেট দিয়ে সরাসরি গার্ডদের সম্মুখীন হয়ে ভেতরে প্রবেশ এক প্রকার অসম্ভব। আর এত সহজে থেমে যাওয়ার মানুষ তারা নয়।
তারা ছোট চপারে করে পাহাড় ঘেরা একটা জায়গায় নামে যেখান থেকে দুর্গ প্রায় 3 কিলোমিটার দূরে। কুয়াশা ঘেরা পাহাড়ি ট্রেইলে হাঁটতে হাঁটতে এক সময় তারা দেখতে পায় একটা শ্যাডো টাওয়ারের মতো কিছু যেন ঝাপসা হয়ে পাহাড়ের ঢালে লুকিয়ে আছে। আর তাদের গোছানো সেই সূত্র ধরেই তাদের যাত্রা শুরু হয়। এরপর একটি কালো এসইউভি গড়িয়ে আসে দূরে অন্ধকার পাহাড়ের গায়ে। গাড়ি চালিয়ে জঙ্গল পাহাড়ের গা বেয়ে যখন তারা দুর্গের কাছাকাছি পৌঁছায়, গাড়ি থেকে নামে 3 জন। কেউ কথা বলে না, প্রত্যেকের পরনে কালো মাস্ক। পাভেলের মাথায় অবশ্য একটা কালো ক্যাপও রয়েছে। তারা জানে এখানে প্রবেশ মানেই মৃত্যুর স্বাক্ষর। কিন্তু ওদের সামনে এখন বিকল্প নেই। তাদের হাতে ছিল হ্যান্ডগান, সাইলেন্সার আর অস্থায়ী ইএমপি ডিভাইস। আকার নদীকে গার্ডরা, যারা আসলে হান্সের নিয়োজিত পেইড মিলিশিয়া, অস্ত্র হাতে টহল দিচ্ছিল। এদের কেউই পেশাদার সেনা নয়, কিন্তু এতটাই ভয়ঙ্কর যে একজন গার্ড একা 3 জনকে সামলে দিতে পারত। তারা প্রস্তুত ছিল পুরো এলাকায়। তারা অস্ত্রসজ্জিত এবং অত্যন্ত দক্ষ ছিল। এদিকে দুর্গে পৌঁছানো প্রায় অসম্ভব মনে হলেও তারা শেষ পর্যন্ত সফল হয়, কারণ তাদের প্রস্তুতি ছিল গোছানো ও জোরদার। প্রথমে তারা গোপনে রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে দুর্গের আশপাশের লোকজনের যোগাযোগ পর্যবেক্ষণ করে নেয়, এবং সেই যোগাযোগের মাধ্যমে তারা বুঝতে পারে যে তারা অল্প কিছু সময়ের সুযোগ পাবে। এই সময়টুকু তারা সতর্ক থাকলে তারা সুরক্ষিতও থাকবে। অবশেষে সকল প্রস্তুতি শেষে তারা তাদের গন্তব্যের দিকে এগোয়। গাঢ় অন্ধকারের এক ভুতুড়ে কুয়াশার মাঝে দাঁড়িয়ে আছে সেই দুর্গ স্লোসবিটজেনবুর্গ, যার আশেপাশের জায়গা জুড়েও বেশি সুবিধার নয়। চারপাশ ঘিরে জঙ্গল, বিপজ্জনক পাহাড়ি রাস্তা এবং মধ্যযুগীয় টাওয়ার। তারা 3 জন দুর্গ হতে প্রায় অনেকটা দূরে পাহাড়ি রাস্তায় দাঁড়িয়ে, আর সামনে বিশাল আকৃতির একটা লোহার গেট। তারা দুর্গের পাশে পুরনো এক বনের মধ্যে দিয়ে এগিয়ে যায়। আনায়ার হাতে আইআর ভিশন, যার মাধ্যমে সে আশপাশটা পরীক্ষা করে নিয়ে বলে, এখানে একটা ভূগর্ভস্থ ট্রান্সফার পয়েন্ট রয়েছে। তার মানে আমাদের মাটির নিচ দিয়ে ঢুকতে হবে? পাভেলের প্রশ্নের প্রত্যুত্তরে কেনিথ বলে, ওরা এখানেই অস্ত্র আনে। দুর্গে ঢোকার এটিই একমাত্র সুযোগ। তারা খুব বেশি একটা সময় নেয় না। চুপচাপ নিঃশব্দে ঢুকে পড়ে মাটির নিচের করিডোরে। কাদা আর পচা গন্ধে ভরে আছে পুরো পথ। দূর থেকে গার্ডদের চলাচল ও রেডিও কমান্ডের আওয়াজ ভেসে আসে। অনেকটা পথ ভালোমতোই অতিক্রম করতে পারলেও আরেকটু সমানের দিকে এগোতেই সামনে পেল গার্ড এবং স্নাইপারদের একটি দল, যারা চারপাশের সবকিছু নিয়ন্ত্রণ করছিল। আর আনায়াদের দুর্ভাগ্যবশত এত প্ল্যানিং এর পরও গার্ডরা হয়তো তাদের উপস্থিতি টের পেয়ে যায়। কেনিথ চোয়াল শক্ত করে হালকা সিগন্যাল দেয়। পাভেল তার পেছনটা কভার নেয়। আনা হাত ঘড়ির দিকে তাকায়, তারপর নিঃশব্দে পিস্তলের স্লাইড টেনে ট্রিগারে শক্ত করে আঙ্গুল ছোঁয়ায়। আর যেই না তাদের দিকে গার্ডগুলো ধেয়ে আসে, অমনি 3 জন কৌশলে এবং অত্যন্ত দ্রুততার সাথে তাদের নিরাপত্তা বাহিনীর সদস্যদের হারিয়ে ফেলল। পিস্তল ও রাইফেলের আওয়াজের গর্জনে চারপাশ রুদ্ধশ্বাসে পরিণত হয়েছে। রথের সঙ্গে গুলির বর্ষব মিলে একাকার। পাভেল যখন একজন গার্ডের দিকে তীব্রভাবে গুলি চালালো তার পাশের এক টাওয়ারে, তখন স্নাইপার তাদের দিকে তাকিয়েছিল। তারা নিচু হয়ে এগোতে থাকে। পথরোধ করে আরও 2টি সশস্ত্র প্রহরী। গার্ডরা চুপচাপ, কিন্তু শরীরের মুভমেন্ট থেকে বোঝা যায় তারা যে কোনো সময় আক্রমণ করবে। কথা না বাড়িয়ে কেনিথ হাতের সিগ শাওয়ার তুলে নেয় টানা 2টো গুলি। একজন মাটিতে পড়ে যায়। ওদিকে আরেকজনের পা লক্ষ্য করে গুলি ছোড়ে পাভেল। কিন্তু ঠিক সেই সময় আড়াল থেকে আসে আরও 4 জন। গোলাগুলি শুরু হয় বনের মাঝের বদ্ধ দুর্গের ভেতরে। গুলির শব্দ ঠান্ডা বাতাসে চাপা পড়ে যাচ্ছে, কিন্তু তাদের যুদ্ধটা খুবই দুর্ধক্ষ হয়ে উঠেছে। আনা ফ্ল্যাঙ্কিং পজিশনে গিয়ে 2 গার্ডকে নিজে সাইলেন্সার লাগানো পিস্তল দিয়ে একে একে সরিয়ে ফেলে। তবু কেনিথ কাঁধে হালকা গুলিবিদ্ধ হয় আর পাভেলের কপালের পাশে ছুঁয়ে যায় একটা বুলেট। হাঁফাতে হাঁফাতে তারা রক্তে মাখা জামা পরা অবস্থায় মূল গেটের দিকে এগোয়। আরও অভ্যন্তরীণে প্রবেশের পর তারা দেখে জিনিসটা যতটা পুরনো তার চেয়ে বেশি ভয়ঙ্কর। ভেতরে ডাস্টি কার্পেট, সেকেলে বাতি আর দেয়ালে ঝুলে থাকা নাৎসি যুগের কিছু চিত্র। কিন্তু আধুনিক সেনা অস্ত্র গুদামও দেখা যায়। সেখানে আরও 3 জন সশস্ত্র লোক, যারা প্রত্যক্ষ যুদ্ধের জন্য তৈরি। পাভেল তখন আগুনের মতো ঝাঁপিয়ে পড়ে। কেনিথ পিছন থেকে কভার দেয় আর আনা ডান পাশ ঘুরে বুলেট ছুড়ে দেয়। 3 জনেই প্রায় শেষ শক্তি দিয়ে লড়াই চালায়, এবং অবশেষে দুর্গের একদম গভীরে পৌঁছে যায়। 3 জনের মাঝেই আনাই ছিল সবচেয়ে দ্রুত এবং নিঃশব্দ। যখন গার্ডরা তাদের দিকে পৌঁছাতে চেষ্টা করছিল, আনা তাদের একের পর এক নিঃশব্দে আগুনের ন্যায় মতো শুট করতে লাগে। কেনেথ এবং পাভেলও মদত দেয়, তাদের গুলি ও কৌশল দিয়ে সাজানো। কিন্তু একসময় পাভেল আহত হয়, যদিও সে তা জানায় না। কিন্তু তা আনায়ার নজরের অগোচর হয় না। সে তার উদ্দেশ্যে জোরে সতর্ক করে, ভাই সাবধানে, আশেপাশে লাশের স্তূপ জমে গিয়েছে।
আশা করা যায় এই দুর্গে আপাতত আর কোনো গার্ড নেই। প্রত্যেকেই জোরে জোরে শ্বাস ফেলে। প্রত্যেকেই হাঁপিয়ে উঠেছে। কিন্তু আনা এক মুহূর্তও নষ্ট করতে চায় না। সে দৌড়ে দুর্গের আরও ভেতরে প্রবেশ করতে চায়। উদ্দেশ্য যেভাবেই হোক মাস্টারমাইন্ড আর মেইন সার্ভারকে ডিস্ট্রয় করা। আনায়াকে ছুটতে দেখে এদিকে কেনিথ খানিকটা থতমত খেয়ে যায়। তার নিজের গায়েও গুলি লেগেছে, কিন্তু সে ব্যথার দরুন ওখানে পড়ে থেকে লাভ নেই। খানিকটা চোখমুখ কুঁচকে আনায়াকে ডাকলেও আনায়ার তাতে পাত্তা না দিয়েই ভেতরে ঢুকে গিয়েছে। আর তা দেখে কেনিথ নিজেও ওর পেছনে পেছনে ছুটে যায়। সেই সাথে প্রচণ্ড বিরক্তি নিয়ে বিড়বিড় করে আওড়ায়, এই মেয়েমানুষগুলো এত ঘ্যারত্তারা আর বেশি বোঝে কেন? হিসেবে তো দুনিয়ায় সব মিউজিয়ামে এদেরকে নিয়ে রাখা উচিত। একটি অন্ধকার ঘরে একটি মধ্যবয়স্ক লোক নির্লিপ্ততা ভাবে দাঁড়িয়ে রয়েছে। পরনে কালো লম্বা কোট, কালো হ্যাট। এছাড়া তার হাতে ছিল একটি পুরনো চামড়ার ডায়েরি। টেবিলের উপর ছড়িয়ে ছিটিয়ে নানান কাগজপত্র। এছাড়া এখানেই সার্ভারের মেইন ফাইলগুলো রয়েছে, যেগুলো শেষ করতে পারলে পি হান্সের সবকিছু ধ্বংস হয়ে যাবে। এবং এখানে রয়েছে তার আরও পরিকল্পনা। সে যদিও জানত কেনিথ ও তার দল আসবে, কিন্তু কবে বা কিভাবে তা অজানা ছিল। মূলত কেনিথদের দুর্গের ভেতরের অবস্থান করাটা তার জন্য খানিকটা অপ্রস্তুত বিষয়। অবশ্য এতক্ষণ ধরে সে দুর্গের বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখা সিসিটিভির মাঝে সবকিছু তার সামনে থাকা মনিটরে দেখছিল। কিন্তু মাত্র 3 জনে যে এতগুলো লোককে শেষ করে দেবে তা বুঝে উঠতে পারেনি। লোকটি খানিক ঘাবড়ে গেলেও নিজেকে যথাসাধ্য শান্ত রেখে নিজের পিস্তলের ম্যাগাজিনে গুলি ভরতে লাগে। যেন তার কিছুই হবে না, যেন তাকে বাঁচানোর জন্য বিশেষ কেউ রয়েছে। এদিকে আনা যখন সেই কক্ষে প্রবেশ করে তখন লোকটি কিছুটা অট্টহাসি দিয়ে জার্মান ভাষায় বলল, মেয়ে মানুষ হয়ে এত দেমাগি ভালো নয়, কিন্তু কিছুই করার নেই, শয়তানের জালে ধরা দিয়েছ। না চাইতেও এবার মরতে হবে। ওয়েলকাম টু দ্য এন্ড গেম। এই বলেই লোকটি আনায়ার দিকে আচমকা শুট করে। আকস্মিক এ ঘটনায় আনা কিছু বুঝে উঠতে পারে না। সে চোখ দুটো খিচে বন্ধ করে নেয় শুটের শব্দ শুনে। হয়তো ভেবেই নিয়েছে গুলিটা তারই গায়ে লেগেছে, কিন্তু পরক্ষণেই অনুভব করে সে কারো উষ্ণ বাহুডোরের বেষ্টনে আবৃত। আর তার মোটেও একটুও কোথাও ব্যথাও লাগছে না। তবে গুলিটা কার লাগলো আনা তড়িৎ চোখ খুলে দেখে কেনিথ চোখ মুখ খিচে তাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। মূলত গুলিটা কেনিথের পিঠের বা পাশে লেগেছে। অথচ কেনিথ চিন্তিত স্বরে আনায়ার উদ্দেশ্যে বলে উঠল, ঠিক আছিস? আনা কিছু বলতে নিবে তার পূর্বেই আবারও গুলি ছোড়ার শব্দ হলো। এবার শুট করেছে কেনিথ। আনায়াকে প্রশ্নটা জিজ্ঞেস করেই কি যেন আন্দাজ করতেই ডানহাতটা পেছনের দিকে নিয়ে সোজা শুট করে দেয়। পেছনে কি হয়েছে তা দেখল না, তবে ব্যথার দরুন কারো চেঁচানোর আওয়াজ শুনতাই কেনিথের ঠোঁটের কোনায় কিঞ্চিত বাঁকা হাসি ফুটে ওঠে। এদিকে আনায়াকে সাইড করে কেনিথ পেছনে ঘুরে দাঁড়ায়। তবে এরই মাঝে আকস্মিক আরও এক ঘটনা ঘটে যায়। আচমকা ধোঁয়ায় ভরে ওঠে চারপাশ। কেনিথ জানে নিশ্চিত সেই লোকটি একাজ করেছে, কিন্তু আশেপাশে এত ধোঁয়ার কারণে আনা কিংবা কেনিথ কেউই কিছু দেখতে পারছে না। উল্টো দুজনের কাশি উঠে যায়। তবে কেনিথ ঠিকই আনায়ার হাত শক্ত করে চেপে ধরে রাখে। কিন্তু এরই মাঝে সেই লোকটি কৌশলে তার পরবর্তী পদক্ষেপ নেয়। ধোঁয়ার মাঝেই সে কেনিথের দিকে পিস্তল তাক করে ট্রিগার চাপতেই আকস্মিক গুলির আওয়াজে চারপাশ স্তব্ধ হয়ে যায়। চারপাশের ধোঁয়াও ধীরে ধীরে কমতে শুরু করেছে। এরই মাঝে আরও কয়েকটি গুলি ছোড়ার আওয়াজে চারপাশটা যেন কেঁপে ওঠে। এরই সাথে একটি দেহ আকস্মিক মাটিতে পড়ে যেতে ধরে। আর কেনিথ অস্ফুট স্বরে বলে ওঠে, পা ভে ল। কেনিথের কথা শুনে সেই লোকটি পেছনে ফিরে তাকাতে তাকাতেই সম্পূর্ণভাবে শক্ত ফ্লোরে আছড়ে পড়ল। মূলত সবগুলো গুলি তার শরীরেই লেগেছে আর প্রত্যেকটা শুট করেছে পাভেল। যে কারণে পাভেল তার মুখ থেকে মাস্ক খুলতেই শেষবারের মতো এক ঝলক লোকটি তার নিজের খুনিকেও দেখে নেয়। লোকটি যখন কেনিথকে শুট করতে ট্রিগারে চাপ দেবে ঠিক ওই মুহূর্তেই পেছনে থেকে পাভেল একেবারে পর একে গুলি ছুড়ে লোকটির দেহকে ঝাঁঝরা করে দেয়। লোকটিকে এক প্রকার ডেঙ্গিয়ে পাভেল তার উপর দিয়ে কেনিথ কাছে ছুটে আসে। তার নিজের পায়েও গুলি লেগেছে আর সেখান থেকে অনবরত শত ঝরছে। ভাই ঠিক আছো? তোমাদের কিছু হয়নি তো? কেনিথ স্তব্ধ হয়ে মাথা ঝাঁকিয়ে ইশারায় উত্তর দেয় যে তাদের কিছু হয়নি। যা বোঝা মাত্রই পাভেলও যেন খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। অথচ চারপাশে এখন শুধু নিস্তব্ধতা। আর সেই লোকটিও তাদের দিকে অদ্ভুত এক অবিশ্বাস্য চাহনিতে তাকিয়ে থাকতে থাকতেই চোখ বুজে নেয়। কে জানে, হয়তো তার ভাগ্যেও যে এমন তত্ত্ব রয়েছে তা শেষ সময়ে নিজেও বিশ্বাস করতে পারছে না। পাভেল সহ প্রত্যেকের মুখে পড়া মাস্কগুলো খুলে ফেলেছে। এতক্ষণ এত সব কিছু পড়ে থাকা আর সব ঘটনা মিলিয়ে হাঁপিয়ে উঠেছে। তবে তারা একটুও থেমে নেই, বরং এখনো যে যার মতো কাজ করতে ব্যস্ত। চারপাশ ছড়িয়ে ছিটিয়ে নানান কাগজের সহ নানান ফাইল ঘাঁটতে বসেছে। পাভেল সকল সার্ভার ডাটা ডিস্ট্রো করতে ব্যস্ত।
মোটামুটি তাদের প্রয়োজনীয় সব ফাইলই পেয়ে গিয়েছে। কিছু কিছু আলাদাভাবে পেন ড্রাইভে ডাউনলোড করাও হয়ে গিয়েছে। পরবর্তীতে কাজে লাগতে পারে এই উদ্দেশ্যেই। এরই সাথে এটাও জানা গিয়েছে যে লোকটি পি হান্সের ছেলে নিকোলাই হান্স। এরই মাঝে কেনিথের হাতে পড়ল সেই ছিঁড়া চামড়ায় মোড়ানো পুরনো ডায়েরিটা। কেনিথ আগ্রহ নিয়ে ডায়েরিটা খুলতেই খানিকটা অবাক হয়। সে ভেবেছিল এই নিকোলাই হয়তো কোনো জার্মানি। কিন্তু ডায়েরির একের পর এক পৃষ্ঠা উল্টেপাল্টে দেখে যে লাইনের পর লাইন সব লেখাই রুশ ভাষায় লেখা। কেনিথ কপাল কুঁচকে ওলট পালট করে দেখতে দেখতেই একটা জায়গায় গিয়ে তার নজর আটকে যায়। এদিকে তওকে এত মনোযোগী হতে দেখে আনাও এসে তার পাশে দাঁড়ায়। ঠিক সে সময়ই কেনিথ প্রচণ্ড বিস্ময়ের সাথে আওড়ায়। রাদিত ইয়েশ্চ নে জাঞ্চিত বিত্তমাতয় মায়া মামা লুসিয়া নিকাগদা নে লিউবিলা মিন্না। জন্ম দিলেই মা হওয়া যায় না। আমার মা লুসিয়া কখনোই আমাকে ভালোবাসেনি। নিকোলাই হান্স। শুধু কেনিথ নয় বরং আনায়ারও নজর আটকে গিয়েছে সেই একমাত্র শব্দে, লুসিয়া। এসবের রহস্য কি তার সন্ধান তো এবার এই ডায়েরিতেই মিলবে। চলবে।